ওয়েলকাম টু পামি স্টাডি পয়েন্ট। পামি স্টাডি পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের লাইফ টাইমে প্রতিদিন আমরা যে ভাষায় কথা বলি, বাংলায় হোক আর ইংরেজি হোক, আমরা যতগুলো মনের ভাব প্রকাশের জন্য যতগুলো কথা বলি, তার বেশিরভাগ যে গুরুত্বপূর্ণ অবদান যে বাক্যে রয়েছে, অর্থাৎ যে সেন্টেন্সে রয়েছে, সেটা কোন সেন্টেন্স? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা নিয়ে আজকে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা বর্ণনামূলক বাক্য। তো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের মনের ভাব প্রকাশের জন্য সবসময় সাহায্য করে? শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর নির্ভর করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স, আর বাকি 4 ধরনের সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য হোক বা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞামূলক বাক্য হোক বা আবেগসূচক বাক্যই হোক বা ইচ্ছাসূচক বাক্যই হোক, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা বর্ণনাকে বাদ দিয়ে ভাবতে পারি না। তো আমাদের জীবনে 80% কথা আমরা যে সেন্টেন্সের উপর নির্ভর করে বলি, অবশ্যই সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সে বাংলা আর ইংরেজির মধ্যে তফাৎটা বিশেষ নেই, বাংলাতেও সেরকমই হয়। কিন্তু বাংলার মধ্যে একটা ফারাক, মানে ইংলিশ আর বাংলার মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কি ফ্রেন্ডস বলতে পারো? সেই পার্থক্যটা হচ্ছে বিদেশি ভাষা আর বাঙালি ভাষা। বিদেশিরা সবসময় কোনো কিছু করতে চায়, তারপরে কিছু পেতে চায়, কিন্তু আমরা বাঙালিরা, এটা মজা করে বলছি, আমরা বাঙালিরা কোনো কিছু করার আগেই আমরা কিছু পেতে চাই। যেমন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। আই সি এ বার্ড যদি আমরা থরলি সেটাকে ট্রান্সলেট করি, আই মানে আমি, সি দেখি, এ বার্ড আমি দেখি একটি পাখি, এটা আমরা বলি না বাংলাতে। আমরা বলি কি, আমি একটি পাখি দেখি। তো ইংরেজিতে যেটা বলা হয়, আই সাবজেক্ট, সি মানে ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে, তারপর এ বার্ড, তারপরে পাখিটাকে ওরা টার্গেট করে। কিন্তু আমরা কি করি, আমি একটি পাখি, পাখিটাকে আগে টার্গেট করি, তারপরে আমরা দেখার কথা ভাবি। অথবা যদি বলি আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট আমি যাই বাজারে, এভাবে নয়, আমি বাজারে যাই। আই সাবজেক্ট, গো ক্রিয়া, ভার্ব, টু মার্কেট, মার্কেট হচ্ছে, আমরা মার্কেটে যাব কথাটা বলি আগে, মার্কেটটা কি নিয়ে আসি, যাব কথাটা পরে বলি। ইংরেজিতে যেটা ক্রিয়ার উপরে বেশি নির্ভর করা, মানে জোর দেওয়া হয়। তো যাকে সেসব কথা। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা ইংরেজিতে কথা বলতে যে 10-15 মিনিট সময় লাগে, সেটা কি করলে প্র্যাকটিক্যালি আজকে তোমাদেরকে দেখাবো। প্র্যাকটিক্যালি দেখতে থাকো। আজকের যে টপিক, ইংরেজিতে 10-15 মিনিটে কিভাবে কথা বলতে হয়, দেখতে থাকো। তবে তার আগে বলছি, আমার ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠনটা আগে জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স যে গঠিত হয়, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট থাকবে অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, কর্ম বা তার সম্পর্কিত যে শব্দগুলো সেগুলো থাকবে। এবার থাকবে অ্যাডভার্বিয়াল বা ক্রিয়া বিশেষণ। তো এগুলো নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট এবং তারপর অ্যাডভার্বিয়ালস। যেমন স্ট্রাকচারটা আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। এখানে সাবজেক্ট দেখো, রীতা, ইজ ভার্ব, রীতা হচ্ছে সাবজেক্ট, রীতার পরে ইজ হচ্ছে ভার্ব, এ গার্ল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রীতা ইজ এ গার্ল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর
নাম্বার টুতে ইজ রিতা ইজ বলার পর এ বিউটিফুল গার্ল বললাম। এই যে বিউটিফুল, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার 3 নাম্বার, রিতা ইজ এ বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস বললাম। এই যে ইন দ্য ক্লাস অর্থাৎ একটা প্লেস আমি বললাম, এই প্লেসটা যে নির্দেশ করছে সেটাই এখানে অ্যাডভার্বিয়ালস। তাহলে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্টের সঙ্গে কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং যে অবজেক্টের পর সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, ঠিক আছে। এবার বলছি ডিনাইয়াল, যেটা ডিনাইয়াল কথার অর্থ হচ্ছে যেটাকে অস্বীকার করা হয়। ডিনাইয়াল যে সেন্টেন্স ইন অ্যাসার্টিভ ফর্ম, ওকে, ইন অ্যাসার্টিভ প্যাটার্ন ডিনায়াল ইজ ডিনাইং সামথিং। তো ডিনাই করার সময় আমরা নো আনি বা নট আনি, তাই না? তো এই ডিনাইয়াল যে কথাটা সেই ক্ষেত্রে বোঝায় যখন অস্বীকার করা হয়। সেক্ষেত্রে কীরকম স্ট্রাকচারটা হবে, যেমন হেল্পিং ভার্ব থাকবে। হেল্পিং ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, মে, এগুলোর সঙ্গে থাকবে নো। যদি গুণ বোঝায় বা অবস্থা বোঝায় তখন হবে নো, ঠিক আছে। আবার নট কখন? যখন নামপদ বোঝাবে তখন আমরা নট বলবো, তখন নো বলবো না, নট। আমরা উদাহরণ দিয়ে বোঝাবো একটু পরে। এবার ডু নট, হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে ডু তার সঙ্গে নট, অথবা ডিড নট যদি পাস্ট ফর্ম হয়, হ্যাঁ। এবং ডাজ নট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ নট আসবে, সেখানে ডু নট আসবে না, ওকে। এবার উদাহরণ দিয়ে বোঝানো যাক। রিতা ইজ নট অথবা ওয়াজ নট আ বিউটিফুল গার্ল। এখানে ইজ নট, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াজটা হচ্ছে হেল্পিং ভার্ব, এই ইজ নট বা ওয়াজ নট হলো এ বিউটিফুল গার্ল, ওকে। অবজেক্টটা সাবজেক্ট, এখানে ডিনায়াল, নো, নট, হ্যাঁ, তার সঙ্গে অবজেক্ট। এবার পরের উদাহরণ দেখো, রিতা হ্যাজ নো বিউটি। এই যে দেখো, রিতা হ্যাজ নো বিউটি, হ্যাজ নো বিউটি, রিতার অবস্থার কথা বোঝানো হয়েছে, এই জন্য এখন বলছে নো বিউটি। আর আগে আমি গার্লকে বোঝাচ্ছি, একটা নাম পদকে বোঝাচ্ছি, এই জন্য নট, ওকে। এবার গীতা ইজ নো লেজি। এবার এটা একটা গুণ বা গুণকে বোঝাচ্ছে, এর আগে একটা অবস্থাকে বোঝালো, এটা গুণ বোঝাচ্ছে, লেজি। গীতা ইজ নো লেজি, ওকে। এবার আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই, তো এটাও একটা অবস্থা, এই জন্য নো। এবার দে উইল বি নো বিজি, এটাও একটা অবস্থা, এই জন্য নো। উই আর নট বিজি পার্সন, এই যে আমি একটা নামপদ, পার্সন মানে কোনো একটা নাম বোঝাচ্ছে, তো এই জন্য এখানে নট, ওকে। এবার দেখো, হি অথবা শি অথবা রাম অথবা সাবিনা অথবা ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এদের সঙ্গে আমি বললাম না যে অক্সিলারি ভার্ব না থাকলে তখন কি হয়, ডু অথবা ডাস। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে এগুলো সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে এবং থার্ড পার্সন বোঝাচ্ছে। ডাজ নট বা ডাজন্ট ফলো মি, এটা কি থেকে আসলো? এখানে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, এই জন্য ইট ডাজ নট কথাটা আসলো, ঠিক আছে। এবার দেখো, উই, ইউ, আই, দে অথবা পিপল, অনেকগুলো লোক বোঝাচ্ছে, এই সমস্ত হচ্ছে, এটা হচ্ছে যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, হ্যাঁ, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে ডাজ নট কথাটা ব্যবহার হয়, তো এখানে ডু ব্যবহার হয়েছে ওটা বাদ দিয়ে। তো ডু নট অথবা ডোন্ট অথবা ডিড নট ফলো ইট, ওকে। কোন সময় ডাজ নট, কোন সময় ডু নট,
আর ডিড নট তো পাস্ট ফর্মের ক্ষেত্রে হয়, সেটা জানি। আচ্ছা, তারপর ইজ অথবা ওয়াস, ইজ রিতা লেজি অথবা ওয়াস রিতা লেজি, ইজ রিতা লেজি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অথবা ওয়াস রিতা লেজি। এটা রিতা ইজ অথবা ওয়াস লেজি, রিতা ইজ লেজি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো ইজ বা ওয়াসটাকে আগে আনলাম, এরপরে সাবজেক্ট, তারপরে লেজি, কমপ্লিমেন্ট। তো ইজ অথবা ওয়াস ওটাকে আমরা সাবজেক্টের সামনে আনলাম, ঠিক আছে? এভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার হ্যাভ বা হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ আই মানি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কী ছিল? আই হ্যাভ মানি। এর সঙ্গে আমি হ্যাভটাকে আগে আনলাম আর সাবজেক্টটাকে পরে আনলাম, হ্যাভ আই মানি হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে উইল হি প্লে, এটার যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে সেটা হচ্ছে হি উইল প্লে। ওকে, এবার দেখো ডু, ডিড, এই এটা দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, প্রশ্ন শুরু হয়েছে। ডু অথবা ডিড কখন? যখন ইউ থাকে, আই থাকে, উই থাকে, দে থাকে, তখন ডু অথবা ডিড দিয়ে আমরা কোশ্চেন শুরু করতে পারি। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী ছিল? ইউ অথবা আই অথবা উই অথবা দে ওয়াক, ইউ ওয়াক অথবা আই ওয়াক অথবা উই ওয়াক অথবা দে ওয়াক। এটাকে কোশ্চেন করা হলো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অথবা এটাকে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে তৈরি করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বানাই, যেমন ডু, ডিড, ডু ইউ ওয়াক অথবা ডিড ইউ ওয়াক অথবা ডু আই ওয়াক, ডিড আই ওয়াক অথবা ডু উই ওয়াক, ডিড উই ওয়াক অথবা ডু দে ওয়াক অথবা ডিড দে ওয়াক, এইভাবে প্রশ্ন করতে পারি। এবার না বোধক অর্থে যদি আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে, যেমন ইউ এখানে আছে একটা এক্সাম্পল, অথবা উই দিতে পারতাম, ডু ইউ নট ওয়াক, ডু ইউ নট ওয়াক, ডুটা আসলো, ইউ নট ওয়াক, ঠিক আছে? তো ডু এর সঙ্গে নট, নটটাকে আমরা পরে বসালাম, আগে সাবজেক্ট আনলাম, ডু ইউ নট ওয়াক, এটা না অর্থে। এবার ডাস, ডাসের সঙ্গে নট, ওকে, যেমন ডাজ হি রাম, হ্যাঁ, ডাজ নটের সঙ্গে নয়, সরি, ডাজ হি শি রাম সাবিনা ফলো ইউ, এখানে কোশ্চেন করছি, ডাজ হি শি রাম সাবিনা অথবা ইট ফলো ইউ। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী ছিল? হি অথবা শি অথবা রাম অথবা সাবিনা, হ্যাঁ, অথবা ইট ফলো ইউ, এটাকে কোশ্চেন করলাম। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, হি শি রাম শ্যাম ইট, এরপরে ফলো ইউ আছে, ফলোস ইউ আছে, ফলোস ইউ আছে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু ডাস নিয়ে আসলাম, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু এর সঙ্গে ইয়েস, এর আগে ডু ছিল, যেহেতু ওগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়। ওকে, এরপরে ডাজ নট আনবো কখন? যখন সেটা না বোধ করতে হবে, ডাজ হি নট ফলো ইউ। ওকে, এবার তাহলে আমরা বুঝলাম কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কামস ফ্রম অ্যাসার্টিভ অর অ্যাসারশন, বর্ণনামূলক বাক্য থেকেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এতে আর কোনো সন্দেহ নেই। এবার দেখো আরেক ধরনের প্যাটার্ন রয়েছে, যেমন ফলো ইট, উইদাউট সাবজেক্ট, এখানে সাবজেক্ট নেই, ফলো ইট, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কী আছে? ইউ ফলো ইট, এটা একটা আদেশ বোঝাচ্ছে। তো আদেশমূলক বাক্যগুলো এরকম সাবজেক্ট থাকবে না, ঠিক আছে? ফলো ইট, এখানে ধরে নিতে হবে ইউ ফলো ইট, ওকে, ইউ ফলো ইট। এবার দেখো প্লিজ ফলো ইট, প্লিজ কথাটা আনা হয়েছে, তার মানে বুঝতেই পারছি আমরা, প্লিজ যখন অনুরোধ করা হয়, প্লিজ ফলো ইট। আবার বলছে ডু হার্ড ওয়ার্ক, ডু হার্ড ওয়ার্ক, বড়রা যখন বলে উপদেশ, আমরা বুঝতেই পারছি উপদেশ দিচ্ছে, ডু হার্ড ওয়ার্ক। অথবা ডোন্ট হার্ট দ্য ডগ, হ্যাঁ, কুকুরটিকে আঘাত করো না, ঠিক আছে? এরকম ধরনের বাক্যগুলো আমরা ইউজ করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা নিয়ে করতে পারি। ওকে, এবার আরেক ধরনের প্যাটার্ন রয়েছে, যেটা উদাহরণ হিসেবে নাম্বার 1, মে আই ফলো ইউ, মে আই ফলো ইউ, আমি কি তোমাকে অনুসরণ করতে পারি?
উইশ ইউ বি হ্যাপি, হ্যাঁ, আমি কামনা করি তুমি সুখী হও। এবার 3 নম্বরে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। নাম্বার 4-এ মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এগুলো কামনা করা হচ্ছে। তো এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তাহলে এগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সকেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রভাবিত করে, অপটেটিভ সেন্টেন্সকেও অ্যাসার্টিভ সেন্টেন্স প্রভাবিত করে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অপটেটিভ সেন্টেন্স তৈরি হয়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবার লাস্টলি কতগুলো আবেগসূচক ওয়ার্ডস অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে যুক্ত হয়, কতগুলো আবেগসূচক ওয়ার্ডস, হ্যাঁ, কতগুলো আবেগসূচক ওয়ার্ডস মানে কি, কতগুলো আবেগসূচক ওয়ার্ডস মানে আবেগ অনুভূতি যে সমস্ত ওয়ার্ডসগুলো বোঝায়, সেই আবেগসূচক ওয়ার্ডসগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ, তৈরি হয় এক্সক্লেমেটরি বা আবেগসূচক বাক্য। তাহলে আরেক ধরনের বাক্য আমরা পেয়ে গেলাম আবেগসূচক বাক্য। তাহলে পর করে আমরা সমস্ত বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই চলে গেলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অপটেটিভ হলো, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স হলো, হ্যাঁ। এবার লাস্টলি যেটা হচ্ছে কতগুলো আবেগসূচক ওয়ার্ডস দিয়ে আমরা আরেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। সেগুলো কি? নাম্বার 1, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হায় মানুষটি মারা গেল, ঠিক আছে। নাম্বার 2, ফাই ইউ আর ব্যাড, ছি তুমি খারাপ। ওহ হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, ওহ জায়গাটি কি সুন্দর। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উল্লাসিতভাবে বলছে আমরা ম্যাচটি জিতে গেছি, ঠিক আছে। এই ধরনের বাক্যও হয়। তো থ্যাংক ইউ, আমরা আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। তো আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।